Hello guys, welcome to my new blog. আজকের এই ভিডিওটা হতে চলেছে ভীষণ স্পেশাল। আজ আমরা যাচ্ছি উড়িষ্যার অন্যতম জলপ্রপাত দেবকুণ্ড দেখতে। প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এই জায়গাটা অনেকেই এখনো চেনে না। তাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে দেবকুণ্ড পৌঁছাতে হয়, রাস্তার অবস্থা কেমন, ট্রেকিং কতটা কঠিন, আর এই জায়গায় আসল সৌন্দর্য ঠিক কতটা অসাধারণ। তাহলে আর দেরি না, চলো শুরু করা যাক আজকের এই অ্যাডভেঞ্চার ট্রিপ। এখন সকালবেলা আমরা রওনা দিয়েছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। চারপাশের আবহাওয়া একদম মনোরম। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে সবুজে মোড়া রাস্তা। দেবকুণ্ড উড়িষ্যার ময়ূরগঞ্জ জেলায় অবস্থিত। শিমলিপাল জঙ্গলের কাছাকাছি এই জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের কাছে একটা স্বর্গের মতো। রাস্তার দুপাশে ধান ক্ষেত, ছোট ছোট গ্রাম আর দূরে পাহাড়ের সারি দেখতে খুব সুন্দর লাগে। যারা কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে আসবেন তারা খুব সহজেই একদিনের ট্রিপ বা উইকেন্ড ট্রিপ হিসাবে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেছি দেবকুণ্ডের প্রবেশদ্বারে। এখন এখান থেকে মূলত জলপ্রপাত পর্যন্ত কিছুটা হাঁটতে হবে। প্রবেশদ্বারের চারপাশে ছোট ছোট দোকান রয়েছে। এখানে জল, ঠান্ডা পানীয় এবং কিছু স্ন্যাক্স পাওয়া যায়। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, প্লাস্টিক বা ময়লা জঙ্গলের মধ্যে ফেলা যাবে না। প্রকৃতিকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এখন আমরা ট্রেকিং শুরু করেছি, চলুন দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। তো বন্ধুরা, আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। চারপাশে বিশাল বিশাল গাছ, পাখির ডাক আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। ট্রেকিং খুব বেশি কঠিন নয়, তবে কিছু কিছু জায়গা সাবধানে হাঁটতে হয়। বিশেষ করে বর্ষা পড়ে রাস্তা পিচ্ছিল হতে পারে। এই ধরনের জায়গায় এলে মনে হয় যেন প্রকৃতির কাছাকাছি এসে গেছি। শুনতে পাচ্ছেন দূর থেকে ঝর্ণার শব্দ ভেসে আসছে। প্রতিটা পদক্ষেপের সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে। ওয়াও বন্ধুরা, অবশেষে সামনে দেখতেই পাচ্ছেন দেবকুণ্ডের জলপ্রপাত। সত্যি বলতে ক্যামেরা এখনও এই সৌন্দর্য পুরোপুরি তুলে ধরতে পারলো না। বাস্তবে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় এটা কতটা সুন্দর। উঁচু পাহাড় থেকে সাদা জলের ধারা নেমে আসছে নিচে স্বচ্ছ কুণ্ডে। চারপাশে সবুজ বন, পাথর ঘন, জায়গাটা পুরো স্বপ্নের মতো। দেবকুণ্ড নামের অর্থ হলো দেবতাদের কুণ্ড। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই জায়গার সঙ্গে অনেক ধর্মীয় কাহিনী জড়িয়ে আছে। জলের শব্দ, ঠান্ডা বাতাস আর প্রাকৃতিক এই অপরূপ রূপ মনে যেন একটা শান্তি দিয়ে যায়। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একটা স্বর্গ। এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি। দেবকুণ্ড ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি। আরামদায়ক জুতো পরে আসবেন, কারণ এটা কিন্তু একটা ট্রেকিংয়ের জায়গা। পানীয় জল সঙ্গে রাখবেন। প্রকৃতিতে পরিষ্কার রাখার জন্য প্লাস্টিক এখানে ফেলবেন না। পরিবার, বন্ধু আর সকল ট্রাভেল লোকেদের সাথে আপনারা এখানে আসতে পারেন। দেবকুণ্ডের এই ওপরে যে সিঁড়িটা চলে যাচ্ছে, এটা একটা মন্দিরের সিঁড়ি। এটা একটা চণ্ডীদেবী মন্দিরের সিঁড়ি। এখানকার লোকের কথা অনুযায়ী এই মন্দিরটা হচ্ছে একটা সতীপীঠ। এখানে দেবী সতীর নাকি হাত পড়েছিল। এত গরমের মধ্যে ওপরে উঠতে গিয়ে আমি একটুখানি বেশি হাঁপিয়ে পড়েছিলাম। মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ ছিল না বলে আমরা সেখানে কোনো ভিডিওই করতে পারিনি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শিমলিপাল যে জঙ্গলটা তোমরা দেখছো, এই জঙ্গলটা ইন্ডিয়ার মধ্যে 2য় নম্বরে পড়ে। প্রকৃতির এই সৌন্দর্য যেন সবার মন কেড়ে নেয়। এই দেবকুণ্ড দেখার পর আমরা সোজা চলে গেলাম একটি সিক্রেট মন্দিরে, যেটা হয়তো অনেকেই চেনে না। তো দেবকুণ্ড দেখার পর এখন আমরা তোমাদের নিয়ে চলছি একটা সিক্রেট মন্দিরে। এটা একটা রাধাকৃষ্ণেরই মন্দির। তো বন্ধুরা, এখন আমরা এসেছি এক অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ ধর্মীয় স্থানে, বালামগেরিকার রাধাকৃষ্ণ মন্দিরে।
প্রকৃতির কোলে অবস্থিত এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি ভক্তি, শান্তি, আধ্যাত্মিক এবং অপূর্ণ মিলন ক্ষেত্র। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এই মন্দিরের ইতিহাস, পরিবেশ, দর্শন, অভিজ্ঞতা আর আকর্ষণীয় জিনিস। প্রথম দর্শনে মন্দিরের সৌন্দর্য মন কেড়ে নেয়। সুন্দর স্থাপত্য, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং চারপাশে শান্ত আবহাওয়া মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের চূড়া কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, দূর থেকে একটি ভক্তকে আকর্ষণ করে। মন্দির প্রাঙ্গণের চারদিকে সাজানো বাগান, ফুল গাছ, বসার জায়গা, আর তাছাড়াও এখানে সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পুকুর। এই পুকুরে সংরক্ষণ করা হয়েছে অসংখ্য মাছ। তোমরা এখানে আসলে এখানে মাছদেরকে তোমরা খাওয়াতেও পারবে। এছাড়াও রয়েছে এখানে বোটিং ব্যবস্থা। বোটিং করার জন্য মাথাপিছু 100 টাকা করে টিকিট কাটতে হবে। এই মন্দিরে রয়েছে ভোগ দেওয়ারও ব্যবস্থা। ভোগ পেতে গেলে এখানে টিকিট কাটতে হবে 11টার মধ্যে, আর ভোগের টাইম হচ্ছে 1টা থেকে 3টে পর্যন্ত। অনেক ভক্ত এখানে এসে কিছুক্ষণ বসে প্রার্থনা করে, মানসিক শান্তি খুঁজে পায়। সত্যি বলতে এই পরিবেশ কয়েক মিনিট কাটালে মন অনেকটাই হালকা হয়ে যায়। এখানে রাধারানী আর শ্রীকৃষ্ণের বিগ্রহকে অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত করা হয়েছে। ভক্তদের মুখে ভক্তির গীতি আর ঘণ্টার ধ্বনি এই মন্দিরের পবিত্র পরিবেশকে আরও মনোরম করে তোলে। অনেকেই বিশ্বাস করে ভক্তি ভরে এখানে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হয় এবং জীবনের শান্তি পাওয়া যায়। বছরের বিভিন্ন সময়ে এখানে নানা ধর্মীয় অনুষ্ঠান, নাম সংকীর্তন এবং উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে জন্মাষ্টমী, রাস পূর্ণিমা এবং দোলযাত্রার সময় মন্দির প্রচুর ভক্তের সমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন শ্রীকৃষ্ণ শ্রীরাধার আশীর্বাদ নিতে। এই মন্দিরে এসে মনে হলো জীবনের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে এমন শান্ত জায়গার সময় কাটানো খুবই প্রয়োজন। যদি তোমরা কখনো এই অঞ্চলে আসো তাহলে অবশ্যই একবার এই মন্দির ঘুরে যেও। বিশ্বাস করো, এখানে কিছুক্ষণ সময় কাটালে মন অনেকটাই ভালো হয়ে যাবে। এখানে আরও একটা বিশেষ আকর্ষণ হলো এখানে শিশুদের জন্য পার্ক, খরগোশ পার্ক ইত্যাদি। আমরা ভেতরে ঢুকে গেলাম 20 টাকার বিনিময়ে। দেখো, খরগোশগুলোকে আমরা এখানে ছুঁয়েও দেখতে পাচ্ছি। যারা পরিবার নিয়ে ঘুরতে আসেন, বিশেষ করে ছোট বাচ্চাদের সঙ্গে, তাদের জন্য এই পার্কটা একটা দারুণ জায়গা। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে আর বড়রা প্রকৃতির মাঝে বসে শান্তি উপভোগ করতে পারে। দেখুন কতটা সুন্দরভাবে পুরো পার্কটাকে সংরক্ষণ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিয়ে। সাদা, বাদামি, কালো এবং মিশ্র রঙের বিভিন্ন খরগোশ এখানে দেখা যায়। তারা নিজেদের মতনই খেলছে, দৌড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে। খরগোশ প্রকৃতিগতভাবেই খুব শান্ত এবং নিরীহ প্রাণী, তাই বাচ্চাদের এদের খুব পছন্দ। খেয়াল করলে দেখবেন এখানে আসা বেশিরভাগ শিশুই খরগোশদের দেখে খুব খুশি হয়ে যাচ্ছে। আজকের দিনে মোবাইল আর ভিডিও গেমের যুগে বাচ্চাদের প্রকৃতি এবং প্রাণীদের সঙ্গে পরিচয় করানো খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের পার্ক শিশুদের খুবই আনন্দ দেয় এবং প্রাণীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ শেখায়। চারিপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর এই ছোট খরগোশদের দৌড়ঝাঁপ দেখে মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। শহরের ব্যস্ত জীবনে এমন কিছু মুহূর্ত আমাদের মানসিকভাবে অনেক সতেজ করে দেয়। যদি পরিবার নিয়ে বালামগুড়ি রাধাকৃষ্ণ মন্দিরে আসেন তাহলে অবশ্যই খরগোশ পার্কে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন। সত্যি বলতে এই ছোট ছোট খরগোশগুলোর দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়। এদের সরলতা আর নিরীহ স্বভাব আমাদের অনেক কিছুই শেখায়। প্রকৃতির সঙ্গে সময় কাটানো আনন্দই আলাদা। আর যখন সেই প্রকৃতির মাঝে এমন সুন্দর প্রাণীদের দেখা যায় তখন অভিজ্ঞতাটা আরও বিশেষ হয়ে যায়। এই যে দেখছেন কয়েকটা খরগোশ একসঙ্গে খেলছে, প্রকৃতিতে এরা খুব সামাজিক প্রাণী। একা থাকার চেয়ে দলবদ্ধ থাকতে বেশি পছন্দ করে। অনেক সময় আমরা ভাবি খরগোশ খুব ধীর প্রাণী, কিন্তু বিপদের সময় এরা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এখানে খরগোশের সাথেও রাখা ছিল টার্কি পাখি। সবাই এই টার্কি পাখির সাথেও খেলতে পারে এই পার্কে আসলে।
আমি এই পাখিদের সাথে খেলে খুব আনন্দই উপভোগ করছিলাম। বন্ধুরা, খরগোশ পার্কটা শুধু খরগোশদের দেখার জায়গাই নয়, পুরো এলাকাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে দর্শনার্থীরা পরিবার নিয়ে সময় কাটাতে পারেন। দেখতেই পাচ্ছেন পার্কে বিভিন্ন জায়গায় সুন্দর বসারও জায়গা রয়েছে। চারপাশে নানা ধরনের ফুলের গাছ এবং স্নো প্ল্যান্ট রয়েছে, যা পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। শিশুদের আকর্ষণের জন্য বিভিন্ন প্রাণীর মূর্তিও সাজানো রয়েছে এই বাগানে। সাথে রয়েছে শিশুদের জন্য দোলনার ব্যবস্থা। আমি দৌড়াদৌড়ি করার পর হাঁপিয়ে যাওয়ার পরে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। সত্যি বলতে এই পার্কে এসে মনেই হয় না যে আমরা শুধু একটি মন্দির দেখতে এসেছি, মনে হয় যেন একটা ছোট্ট প্রাকৃতিক উদ্যানের মধ্যে সময় কাটাচ্ছি। ভক্তি, প্রকৃতি এবং বিনোদন, এই তিনটি জিনিসের সঙ্গেই পাওয়া যায় এই জায়গাটায়। এই পার্কটা প্রতিদিনই খোলা থাকে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সন্ধ্যা হতে না হতে, কারণ সন্ধ্যার সময় এখানে বেশি লোকজন দেখা যায় না। তারপরে আমরা কিছু খাবার নিয়ে নিলাম বাড়িতে খাওয়ার জন্য। এই যে শুনশান এলাকা, পুরো দেখাই যাচ্ছে কোনো লোকজন সামনে নেই। এই যে আমরা এসে গেলাম এই সমুদ্রের ধারে। এখন সমুদ্রটা কাছে মনে হলেও আগের ভিডিওতে দেখেছি কতটা দূরে দেখা যায় সমুদ্রটাকে। চাঁদিপুর এই বিচটাকে অনেকে ভ্যানিশিং বিচও বলে, কারণ এখানে সমুদ্র এতটাই দূরে থাকে মনে হয় যেন এখানে সমুদ্র ছিলই না। সকাল হতে হতেই আমরা এখান থেকে রওনা দিলাম। এই দেখো আমরা চলে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে তখনই ভিড় হয় যখন এখান থেকে রকেট ছাড়া হয়। এই যে জায়গাটা দেখছো ফাঁকা জায়গাটা, এই জায়গাটারই এখান থেকে রকেট ছাড়া হয়। সামনের এই যে মাঠটা, এখানে রকেট ছাড়া হয়েছিল, এখান থেকে চন্দ্রযানটা ছাড়া হয়েছিল।
তো গাইস, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করো।